বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। চীনের এক মহাকাশযান চাঁদের বুকে অবতরণের জন্য তৈরি হচ্ছে। বাংলাদেশের আদালত বলছে এখন থেকে যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড। আরেকটি কারাদণ্ড হচ্ছে আমৃত্যু। একে মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। আমি মনে করি যে মৃত্যুদণ্ডটা তো শেষ হয়ে যাওয়া, অনেক নির্দোষ ব্যক্তি অনেক সময় ঢুকে যায়, সেই জায়গাগুলো থেকেই যদি চিন্তা করে এই অপশনটা রাখা যায় তাহলে পরে কখনো কখনো আমরা মৃত্যুদণ্ডের মতো একটা মারাত্মক জায়গা থেকে আমরা একটু হলেও কমে আসবো। ভারতের আসাম সরকার বিয়ে সংক্রান্ত একটি নতুন আইন আনছে, যেখানে পাত্রপাত্রীর ধর্ম সরকারকে জানাতে হবে। প্রান্তিক আয়োজনে থাকছে ফেসবুক লাইভের অডিওর অংশবিশেষ। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। চীনের একটি মহাকাশযান আগামী কয়েক ঘন্টার মধ্যে চাঁদের বুকে অবতরণের জন্য তৈরি হচ্ছে। চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসার এই ধরনের মিশন গত 4 দশকের মধ্যে এটাই প্রথম। চেন 5 নামের এই রকেট চলতি সপ্তাহান্তের দিকে চাঁদকে প্রদক্ষিণ করতে শুরু করে। এটি এখন মন্স রুকমার নামে একটি সুপ্ত আগ্নেয়গিরির কাছাকাছি মাটিতে নামার চেষ্টা করবে। অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা OECD বলছে, করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিশ্ব অর্থনীতি আবার আগের জায়গায় ফিরে আসতে 2 বছর লেগে যাবে। তবে এই পুনরুদ্ধারের গতি হবে ধীর এবং সব জায়গায় একইভাবে তা ঘটবে না বলে বলছে সংস্থাটি। শ্রীলঙ্কার পুলিশ বলছে, কলম্বোর মাহা কারাগারে গত রোববারের দাঙ্গায় আহত 100 জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মারা গেছে 9 জন। করোনার সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন বন্দীদের একটি দল পালানোর চেষ্টা করলে রক্ষীরা গুলি ছোড়ে এবং তারপরই গোলযোগ শুরু হয়। পাকিস্তানের একজন নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেও কেন মিস্টার আজমের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আনা হয়নি, লাহোরের একটি আদালত পুলিশের কাছে তার ব্যাখ্যা চেয়েছে। ওই নারী অভিযোগ করেছেন, তিনি যখন নাসিরাবাদের পুলিশের কাছে অভিযোগ নিয়ে যান, পুলিশ তাঁর বিবৃতি নিতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফাউচি বলেছেন, দেশটি করোনা ভাইরাস মহামারীর সবচেয়ে গুরুতর পর্বের ভেতর দিয়ে যাচ্ছে। বিবিসিকে মিস্টার ফাউচি বলেন, এখন প্রতিদিন 1 থেকে 2 লক্ষ লোক সংক্রমিত বলে চিহ্নিত হচ্ছে এবং প্রতিদিন 1 থেকে 2000 পর্যন্ত মানুষ মারা যাচ্ছে। হংকং এবং সিঙ্গাপুরের মধ্যে বিমান ভ্রমণের একটি সুরক্ষা বলয় চালু করার পরিকল্পনা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। এই সুরক্ষা ব্যবস্থার আওতায় দুটি দেশের মধ্যে বিনা কোয়ারেন্টিনে ভ্রমণ সম্ভবপর হতো। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা। অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে চাঁদে চীনা রকেট অবতরণের যে খবরটি শুনছিলেন, আমরা এইমাত্র জানতে পেরেছি যে সেটি চাঁদের বুকে সফলভাবে অবতরণ করতে পেরেছে। বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার মেয়াদ কতদিন হবে তা ব্যাখ্যা করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায় বলা হয়েছে, সাধারণভাবে যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড। তবে আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত চাইলে কাউকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিতে পারবে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে 30 বছর নয়, বরং স্বাভাবিকভাবে মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, রায়ে এ দুটি বিষয় অন্তর্ভুক্ত করার কারণে অপব্যবহার কমে আসবে। সেই সাথে আমৃত্যু কারাভোগের বিষয়টিকে তারা মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবেও দেখছেন। এ নিয়ে বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। এই রায়ে বলা হয়েছে যে বাংলাদেশের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজার অর্থ হবে 30 বছর কারাদণ্ড। তবে কোনো নির্দিষ্ট আদালত বা ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তির জন্য রেয়াত বা সাজা কমার কোনো সুবিধা প্রযোজ্য হবে না, বলছিলেন রিভিউ আবেদনকারীর পক্ষের আইনজীবী শিশির মনির। আপিল বিভাগ তার শর্ট অর্ডারে বলেছে যে বাংলাদেশের দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যাবজ্জীবন সাজার অর্থ হবে 30 বছর কারাদণ্ড। তবে
কোনো নির্দিষ্ট আদালত অথবা ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে আমৃত্যু কারাগারের আদেশ দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য কোনো ধরনের রেয়াত বা বেনিফিট প্রযোজ্য হবে না। তিনি আমৃত্যুই কারাগারে থাকতে হবে, যেহেতু তিনি কোনো বেনিফিট পাওয়ার হকদার নন। এর আগে 2001 সালের রাজধানী ঢাকার অদূরে সাভারে জামান নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় 2003 সালে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে শেষমেশ তাদের মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হয়। তবে রায়ে উল্লেখ করা হয় যে তাদের আমৃত্যু কারাভোগ করতে হবে। এই ঘটনার পর যাবজ্জীবনের সাজার মেয়াদ নিয়ে বিভ্রান্তিতে পড়েছিলেন আইনজীবীরা, কারণ এর আগে সরকারি সার্কুলারে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর বলে উল্লেখ করা হয়েছিল। এর জের ধরে করা এক রিভিউ আবেদনের রায়ে আজ যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে ব্যাখ্যা দিল সর্বোচ্চ আদালত। আইনজীবী শিশির মনির বলেন, এর মাধ্যমে আপাতত বিভ্রান্তি দূর হলো। আইন বিশেষজ্ঞরা বলছেন, আইনের 4টি ধারাকে বিশ্লেষণ করে এই রায় দেয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলেছেন, পুরো রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এর বিশ্লেষণ করা সম্ভব হবে না। মানবাধিকার কর্মীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। মানবাধিকার কর্মী এবং আইনজীবী এলিনা খান বলেন, আমৃত্যু কারাদণ্ডের ক্ষেত্রে রেয়াতের মতো সুবিধা ব্যবহার করে আইনের ফাঁক গলে গুরুতর মামলার আসামিরা পার পেয়ে যেতে পারবে না। আর দ্বিতীয়ত, বিশেষ বা গুরুতর মামলার ক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ড রাখা হলে সেটি মৃত্যুদণ্ডের সাজার বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি মনে করি যে মৃত্যুদণ্ডটা তো শেষ হয়ে যাওয়া, অনেক নির্দোষ ব্যক্তি অনেক সময় ঢুকে যায়। সেই জায়গাগুলো থেকেই যদি চিন্তা করে এই অপশনটা রাখা যায়, তাহলে পরে কখনো কখনো আমরা মৃত্যুদণ্ডের মতো একটা মারাত্মক জায়গা থেকে আমরা একটু হলেও কমে আসবে। আর রাজনৈতিক সুবিধা, আশ্রয়, বিভিন্ন দুর্নীতির মধ্যে দিয়ে এই সমস্ত লোকগুলা কিন্তু বের হয়ে যাওয়ার একটা স্কোপ পায়। সেই জায়গাগুলো থেকে আপনার ঘটনার গুরুত্ব বুঝে আমার মনে হয় মাননীয় বিচারক করে এই ব্যবস্থা বা সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে কোন কোন ক্ষেত্রে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যাবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। শুনছিলেন মুন্নি আক্তারের প্রতিবেদন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম সরকার ওই রাজ্যে বিবাহ সংক্রান্ত একটি নতুন আইন আনতে চলেছে, যেখানে পাত্রপাত্রীর ধর্ম সরকারকে জানাতে হবে। বিজেপি শাসিত এই রাজ্যটি এমন এক সময়ে এই ঘোষণা দিল যখন ভারতের বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য তথাকথিত লাভ জিহাদ রোধে আইন আনার কথা বলেছে। তবে আসাম সরকার বলছে তাদের আইনের সঙ্গে লাভ জিহাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু অনেকেই মনে করছেন এর মাধ্যমে সরকার প্রতিটা বিয়ে এবং দম্পতির উপর নজরদারি চালাবে। শুনুন কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন। আসামের অতি প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে ওই রাজ্যে বিয়ের অন্তত 1 মাস আগেই হবু দম্পতিকে একটি সরকারি ফর্ম পূরণ করতে হবে, যেখানে পাত্র এবং পাত্রীর ধর্ম, পেশা, আয় ইত্যাদি তথ্য জানাতে হবে। তিনি যদিও বলছেন যে তাদের আইনটির সঙ্গে কথিত লাভ জিহাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এও বলছেন যে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে লাভ জিহাদ রোধে যে আইন হচ্ছে তার কিছু অংশ তাদের আইনটিতেও থাকবে। আইনটি কেন আনা হচ্ছে এক সংবাদ সম্মেলনে সেই ব্যাখ্যা দিচ্ছিলেন মিস্টার হিমন্ত বিশ্ব শর্মা। Our idea is not the love jihad, the so-called. You should not hide your identity. Number one. হিমন্ত বিশ্ব শর্মার কথায় তাদের আইনটির ধারণা তথাকথিত লাভ জিহাদ নিয়ে নয়। বিয়ের আগে কারো নিজের পরিচয় গোপন করা উচিত নয়, সেই পরিচয়ের মধ্যে স্বাভাবিকভাবেই ধর্মীয় পরিচয় থাকবে। এছাড়াও আয়, পেশা, ঠিকানা এসবও জানাতে হবে। এখানে প্রশ্নটা হলো বিয়ের মতো একটা ঘটনায় যেন স্বচ্ছতা থাকে। অনেক সময় একই ধর্মের মধ্যে বিয়ের ক্ষেত্রেও দেখা গেছে যে পাত্র হয়তো কোনো অনৈতিক পেশায় জড়িত। এগুলো আটকানোর জন্যই এই আইনটা আনা হচ্ছে। তথাকথিত লাভ জিহাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বলছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলছিলেন যে এই আইনের মাধ্যমে আসলে আসামের নারীদের ক্ষমতায়ন হবে। কিন্তু জোরহাটের বাসিন্দা নারী আন্দোলনের কর্মী বন্দিতা আচার্য প্রশ্ন করছিলেন যে নিজের ধর্মীয় পরিচয় সহ বিস্তারিত সরকারের কাছে তুলে দেওয়া হলে সেটা নারীর ক্ষমতায়ন কিভাবে হবে? Though the minister is saying it's the empowerment of our sisters. How can it be an empowerment of the মিস আচার্যর কথায় একজন নারীকে যদি বিয়ের মতো একটা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে সরকারকে জানাতে হয় তার ধর্মবিশ্বাস সহ সব ব্যক্তিগত তথ্য,
সেটা নারীর ক্ষমতায়ন হয় কি করে? মন্ত্রী এটা বলছেন না ঠিকই, কিন্তু যেভাবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি লাভ জিহাদ রোধ আইন আনছে এটাও সেরকমই হবে বলে তিনি নিশ্চিত। যেখানে হিন্দু এবং মুসলমানদের বিয়ের জন্য আলাদা আইন আছে, আবার দুই ধর্মের মধ্যে বিয়ের জন্য বিশেষ বিবাহ আইন আছে, সেখানে একটা নতুন আইন এনে হবু দম্পতির সব ব্যক্তিগত তথ্য সরকারকে কেন জানাতে হবে? বিয়ের মতো একটা সম্পর্কের ভেতরে তো একটা প্রাতিষ্ঠানিক নজরদারি চলবে, বলছিলেন বন্দিতা আচার্য। আইনের ছাত্রী উৎপলা দাসের কথায়, মনুবাদী সংস্কৃতিতে বিশ্বাস করে যে সরকার, তাদের কাছে এটাই আশা করা যায়। তারা নারীদের সুরক্ষিত রাখার উপায় হিসেবে স্বামীর ভালো রোজগার প্রয়োজন এটাই মনে করে, সেই জন্যই এই আইন। In a feudal society like India, people think that the male partner should have a good income so that... মিস দাস বলছিলেন, ভারতের মতো একটা সামন্ততান্ত্রিক সমাজে মনে করা হয় যে পরিবারের পুরুষটি ভালো রোজগার করলেই নারী ভালো থাকতে পারবে, সুরক্ষিত থাকতে পারবে। কিন্তু তারা নারীদের স্বাবলম্বী হবার কথা বলেন না। দরকার তো সেটাই। একজন নারী হিসেবে তার মনে হয় যে সরকার এই আইনটির মাধ্যমে নারীর ক্ষমতায়ন কখনোই চায় না, বলছিলেন আইনের ছাত্রী উৎপলা দাস। গুয়াহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীর মতে, হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণা আসলে আগামী বছর ভোটের দিকে তাকিয়ে ধর্মীয় বিভাজনের প্রচেষ্টা। যেহেতু ভোট সামনে, যতটুকু মুসলমানদের এগেইনস্টে বলবে এবং মুসলমানের লতে হাত দিবে, ততটুকু ভোটটা পোলারাইজ হবে। ভোটটা পোলারাইজ করার জন্য উনি এই ধরনের বক্তব্য রাখতেছে। বেসিক্যালি ওনারা চায় যে কিভাবে মুসলিমদের হ্যারাস করতে পারে। এদিকে তুমি লাভ জিহাদ ইউপিতে হয়েছে, তারপরে ল অর্ডিন্যান্স হয়ে গেছে, এমপিতে হয়ে গিয়েছে। এর আগেও মিস্টার হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে তার রাজ্যে মুসলমান ছেলেরা অনেক সময় হিন্দু নাম নিয়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে হিন্দু মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এবং তারপরে বিয়ে করছে। এভাবেই আসামের হিন্দু নারীরা লাভ জিহাদের শিকার হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছিলেন। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ এই সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করেছে। সরকার বলছে এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 700 কোটি টাকা খরচ করবে। বাংলাদেশে ইন্টারনেটের স্পিড, দাম এবং সংযোগের বিস্তৃতি নিয়ে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক অভিযোগ শোনা যায়। তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ায় গ্রাহকের কী লাভ হবে, খোঁজ নিয়েছেন সংবাদদাতা সাইয়েদা আক্তার। বৈশ্বিক মহামারীর কারণে মানুষ যখন লকডাউন এবং সীমিতভাবে সব ধরনের আনুষ্ঠানিক কাজকর্ম করছে, সেই সময় সরকারি হিসাবে দেখা যাচ্ছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসির সর্বশেষ অর্থাৎ অক্টোবর 2020 সালের তথ্য অনুযায়ী দেশে এখন আইএসপি ও পিএসটিএন ভিত্তিক গ্রাহক রয়েছে 86.5 লাখের মতো, আর মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন 10 কোটির বেশি মানুষ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, মহামারীর সময় গত কয়েক মাসে বাংলাদেশে ব্যান্ডউইথের ব্যবহার দ্বিগুণ হয়েছে। তিনি বিবিসিকে বলছিলেন, এখন উচ্চ গতির ইন্টারনেট সেবার চাহিদা পূরণের উদ্দেশ্য মাথায় রেখে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে তৃতীয় সাবমেরিন প্রকল্প অনুমোদন করা হয়েছে। আজকে যেটা আমরা অনুমোদন নিলাম সেটা সিমিউইজ 6 এর জন্য নিয়েছি। সিমিউইজ 6 এর যে দেশগুলো আছে 15টা দেশ, এই 15টা দেশের সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সম্প্রসারিত, এবং এটার প্রাথমিক যে কাজগুলো করা দরকার সেগুলো করে ফেলা হয়েছে। কনসোর্টিয়ামের জন্য যে এমওইউ সই করার, আমরা সেই এমওইউ সই করে ফেলেছি, এবং তার মধ্য থেকে আমাদের বেনিফিটের মাত্রাটা যেটা হচ্ছে যে আমরা সিমিউইজ 6 এ যাওয়ার ফলে আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটিটা হয়ে যাবে একেবারে পুরোপুরি চাহিদা মেটানোর জন্য। সিমিউই 5 অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ এই নামগুলোর অদ্যাক্ষর ধরে একটি নেটওয়ার্ককে বোঝায়। এটি একটি অপটিক্যাল ফাইবার সাবমেরিন কেবল যোগাযোগ ব্যবস্থা যা সিঙ্গাপুর এবং ফ্রান্সের মধ্যে টেলিযোগাযোগ বহন করে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মিস্টার জব্বার বলেছেন, 2023 সাল নাগাদ এই নেটওয়ার্ক পুরোপুরি কার্যকর হবে। কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের হার দ্রুত বেড়ে চললেও, বিশেষ করে মহামারীর সময় গত 8 মাসে বহুলাংশে বৃদ্ধি পেলেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি সেবার মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ইমামা দিনা বলছিলেন, তার বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে অনলাইনে, আবার হাত খরচের জন্য তিনি যেখানে টিউশনি করেন সেখানেও অনলাইনেই পড়া দেখিয়ে দেন তিনি।
আর এই দুটো জায়গাতেই ইন্টারনেটের স্পিড এবং দাম নিয়ে তিনি ব্যাপক মুশকিলে পড়েন। সাধারণত সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে কি যখন ব্রডব্যান্ড কানেকশন থাকে না কোনো কারণে, যেমন কারেন্ট চলে যায় যখন, অথবা যখন আমরা একদম কনস্ট্যান্ট কানেকশনটা পাই না, তখন ডেটা প্যাকেজ কিনতে হয় সাধারণত আমাদেরকে কোনো একটা। আর ডেটা প্যাকেজের তো বেশ দাম। 1 ঘন্টা একটা ক্লাসের জন্য দেখা যায় যে সাধারণত 200 মেগাবাইট থেকে তার চেয়ে বেশি খরচ হয়, 500 মেগাবাইট 600 মেগাবাইট পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। সাধারণত 1 GB একটা প্যাকেজে দেখা যায় 50 টাকা বা 60 টাকা বা আরো বেশি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আশা করছেন সামনের দিনে মানুষ অনেক বেশি ব্রডব্যান্ড লাইন ব্যবহারের দিকে ঝুঁকবে। তখন ক্রমে ইন্টারনেটের স্পিড বৃদ্ধি, দেশ জুড়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দাম কমে আসা সহ সামগ্রিক অগ্রগতি ঘটবে, যার পেছনে মূল ভূমিকা পালন করবে এই তৃতীয় সাবমেরিন কেবল। কিন্তু মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন ISPABর সভাপতি আমিনুল হাকিম। তিনি বলছেন দাম কমা এবং সেবার মান বাড়ানোর জন্য স্থানীয় অবকাঠামোতে উন্নতি আনতে হবে। CME4 যখন আমাদের ব্যবহারযোগ্য থাকবে না, তখন কিন্তু আমরা সাবমেরিন কেবলের রিডান্ডেন্সিটা এনশিওর করতে পারছি। বহির্বিশ্বের সাথে যে আমাদের যোগাযোগটা হচ্ছে এটা আনইন্টারাপ্ট হবে, এতটুকু বলা যেতে পারে। বাট লোকাল ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে আপনার এই অ্যাক্সেসিবিলিটি কতটুকু আমরা এনশিওর করছি, অ্যাফোর্ডেবল প্রাইসে এনশিওর করতে পারছি কিনা, এই টোটালটা কিন্তু আমার লোকাল ট্রান্সমিশনের উপর বেস করে নির্ভর করে। তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে গভীর সমুদ্রের মূল লাইনের দূরত্ব হবে 1850 কিলোমিটার। এই কেবলের সক্ষমতা হবে 10,000 GBps। সাইয়েদা আক্তার, আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বিবিসি বাংলায় আজকের ফেসবুক লাইভের রেকর্ড করা অডিওর অংশবিশেষ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি বাংলায়, সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এবং আপনারা এর মধ্যে জেনেছেন আমাদের আজকের টপিক অনলাইনে ব্যক্তিগত আক্রমণ কেন। বিশেষ করে সামাজিক মাধ্যম এখন অনেকটাই যেন ধীরে ধীরে আমরা দেখতে পাই চোখের সামনে, যেন এটাই বোধহয় এখন আক্রমণের একটা অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সাইবার বুলিং বা অনলাইন হ্যারাসমেন্ট যেটাই বলি না কেন, এটা বন্ধের কি আদৌ কোনো উপায় আছে কি না, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের আজকের অতিথিরা। আমাদের সঙ্গে আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 জান্নাতুল ফেরদৌস ঐশী, যিনি পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বমঞ্চেও প্রতিনিধিত্ব করেছেন। আছেন স্কুলের চিফ স্ট্র্যাটেজিস্ট সাকিব বিন রশিদ। আছেন নিশাত সুলতানা, লেখক, গবেষক এবং অ্যাক্টিভিস্ট। এছাড়া আছেন জিনিয়া মোমেন, যিনি মূলত একজন সিঙ্গেল মাদার এবং অবশ্যই নানান রকম স্ট্রাগলের মধ্য দিয়ে তাকে যেতে হয়। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলা। ঐশী, একটু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব শর্ট নোটিশে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে আপনাকে রাখার আরেকটা বড় কারণ হচ্ছে যে সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ নিয়ে একটু মানুষের বেশি আগ্রহ থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কাজের চেয়ে হয়তো ব্যক্তি জীবনের প্রতি মানুষের আগ্রহ বা সেই খবরটাই অনেক সময় বড় হয়ে ওঠে। এবং সম্প্রতি আমরা এরকমও দেখেছি একজনকে তার ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিতে হয়েছে তার ব্যক্তিগত জীবনের একটা ঘটনায়। সেক্ষেত্রে একটু বলবেন, এই যে ব্যক্তি জীবন নিয়ে মানুষের আগ্রহটা, আপনাদের ব্যক্তি জীবন নিয়ে মানুষের আগ্রহটা বেশি, সেটা আসলে ঠিক কিভাবে দেখেন? এটা কি স্বাভাবিক মনে করেন, নাকি এটা মনে করেন যে এক ধরনের আপনাদের প্রতি মানুষের অনধিকার চর্চা? কি বলবেন? আমি সবসময় একটা কথা বলি, আমি ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপেও আমার স্ট্যাটাস দেওয়া যে অন্যের সাথে সেটাই করো যেটা তোমার সাথে অন্য কেউ করলে তুমি খুশি হবে, বা অন্য কেউ তোমার সাথে করুক তুমি সেটা চাও। তো ব্যক্তিগত জীবন প্রত্যেকটা মানুষেরই আছে, প্রত্যেকটা ব্যক্তির খুব পার্সোনাল কিছু বিষয় থাকে। তো সেটা সাধারণ মানুষের বলি বা আমরা যারা পর্দার সামনে কাজ করি বা আমরা যারা পাবলিক ফিগার তাদেরও আছে। তো যেটা আপনি বলেছেন যে ইদানিং আমাদের কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ইন্টারেস্ট মানুষ দেখায়। হ্যাঁ, আমার প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে আমারও কিউরিয়াসিটি থাকতে পারে, কিন্তু আমার জানতে হবে যে আমার লিমিট কোন পর্যন্ত, আমার কতটুকু জানার অধিকার আছে। এমনকি আমার যদি বেস্ট ফ্রেন্ড কেউ হয়, আমার যে বেস্ট ফ্রেন্ড, তারও 100% জানার রাইট আমার নেই। আর অ্যাটলিস্ট পাবলিকের এটুকুন মাথায় রাখতে হবে যে তারা আমাদেরকে পছন্দ করেন, তাদের জন্য আমরা, এবং তাদের সাপোর্ট ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব না। কিন্তু তার মানে এটা না যে আমরা পাবলিকের সম্পত্তি। আমাদের ব্যক্তিগত জীবন আছে, আমরা আমাদের কাজ দ্বারা, অ্যাচিভমেন্ট দ্বারা তাদের কাছে পৌঁছেছি। এটার বাইরে সামান্য, যেমন আমার প্রিয় রং কি, আমি কি খেতে ভালোবাসি, আমি কোথায় পড়াশোনা করেছি, আমার বাবা মা, আমার পরিবার, এইটুকু। কিন্তু আমার পরিবারে খুব বেশি ব্যক্তিগত ঘটনা যেটা আমি শেয়ার করতে চাই না, নট ইভেন উইথ মাই বেস্ট ফ্রেন্ড, সেটা আমি কিভাবে পাবলিক করবো এটা মানুষ এক্সপেক্ট করে, এবং সেটা নিয়ে আরেকজন যদি আমাকে অ্যাটাক করে,
এটা আমিও কোনো সাধারণ মানুষকে করলে সাধারণ মানুষ নিতে পারবে না। তো এই জন্য বললাম মানুষের আগে এটুকু মাথায় রাখতে হবে তার লিমিট কতটুকু, এবং এটা আমার সাথে কেউ করলে আমি নিতে পারতাম কিনা। খুবই সহজ, এটা আমরা সবাই বুঝি, কিন্তু মানি কম হয়ে যাচ্ছে। খুবই ভ্যালিড কোশ্চেন যে আসলে আগে নিজেকে ওই জায়গাটায় দাঁড় করিয়ে দেখা বা নিজেকে আয়নায় দেখা। তবে আমি নিশ্চিত আমরা যখন এই আলোচনাটা করছি এবং সেটা একটা ভার্চুয়াল মিডিয়াতেই যাচ্ছে, সেখানেও আমরা হয়তো একটু পরে মন্তব্যতে দেখবো নানান রকম মন্তব্য থাকবে, ভালো মন্দ সবকিছু মিলেই। তবে সাকিব, আপনি প্রায় ভিডিও বানিয়ে থাকেন সোশ্যাল মিডিয়া কার্টিসি নিয়ে মানুষের, আমিও সেগুলো দেখেছি বেশ কিছু। কিন্তু একটা জিনিস তো ঠিক, আমরা বিবিসি বাংলাতেও দেখি, আমরা যখনই যেই খবরই দিই সেখানে কিছু না কিছু এক ধরনের নেতিবাচক মন্তব্য থাকবেই। কারণটা কি? মানে আপনার কি মনে হয় যে কিছু মানুষ কি সবসময় নেতিবাচক মনোভাব নিয়ে থাকেন, নাকি শুধুমাত্র বিরুদ্ধতা করার জন্যই তারা একটা বিপরীত মন্তব্য করেন? আপনার সাথে আমার যখন দেখা হয় তখন আমি আপনাকে সালাম দিই, জিজ্ঞেস করি কেমন আছেন। আমার যদি আপনাকে খুব একটা পছন্দ নাও হয়, আমি আপনাকে চট করে একটা মাইক দিয়ে বসি না। কেন বসি না? কারণ গত কয়েকশো বছর, গত কয়েক হাজার বছরের বিবর্তন হয়েছে, তার মাধ্যমে আমরা সামাজিকতা শিখেছি, সামনাসামনি দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়। অনলাইনে আমরা ঢুকেছি মাত্র 8, 10, 12 বছর। এই 12 বছরে অনলাইনের যে সামাজিকতা এটা শেখা হয়ে ওঠেনি। তাই যারা নতুন অনলাইনে ঢুকেছেন তারা অনেকেই মনে করছে যে এই জগৎটা সাধারণ জগতের মতো না, এখানে কিবোর্ডের পিছনে লুকিয়ে মানুষকে গালি দেয়া যাবে, মানুষকে যা ইচ্ছে তাই বলা যাবে। ওই মুহূর্তে যদি আমি কিবোর্ড আর মনিটরের ব্যবধানটা তুলে দেই এবং সাথে সাথে যদি সেই ব্যক্তি আমার মুখোমুখি এসে দাঁড়ায়, তাহলে কিন্তু এটা লজ্জার বিষয় হয়ে যাবে যে লোকটা আমাকে এই মুহূর্তে গালি দিল। তো আমার মনে হয় যে যারা গালি দেন তারা এইটা একবার চিন্তা করেন না যে এই একই কথাটা উনি সামনাসামনি হলে বলতেন কিনা। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের সবার মধ্যে অনেক চাপা ক্ষোভ, সবাই অনেক রেগে আছে এবং সেটা বের করার কোনো আউটলেট নাই। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি যে আমরা সরকারের সাথে রেগে আছি, আমরা পাশের বাসার লোকের সাথে রেগে আছি, আমাদের নিজেদের জীবন নিয়ে অসন্তোষ আছে, হিংসা আছে, ঈর্ষা আছে, অনেক কিছু আছে। এখন এগুলো ঝাড়ার তো একটা জায়গা লাগবে। এগুলোই আমরা গিয়ে ছাড়বো সাকিব আল হাসানের পোস্টে গিয়ে যে এই বেটা তুই এটা কেন করছিস, এবং সেখানে অনেকেই আরো লাইক দিচ্ছে বা হাহা দিচ্ছে, লাভ দিচ্ছে, সো সে আরো উৎসাহ পাচ্ছে যে হিরো হইছি। সো ওই অ্যাপ্রিসিয়েশন আছে, বাট ওইখানটা তো আপনার এটুকু বোঝা উচিত যে হয়তো মানে এইটাই সবচেয়ে গ্রহণযোগ্য আচরণ না, এটা শাস্তি দিয়ে ঠিক করা যাবে না, এটা শিক্ষা দিয়ে ঠিক করতে হবে। আচ্ছা, আমি আসলে একটু নিশাত সুলতানা আপনার কাছে আমি এবার একটু অন্য দিক দিয়ে যেতে চাই, কারণ আলোচনাটা একদিকেই যাচ্ছে। কিন্তু আমি যদি বলি যারা লিখছেন তাদেরও নিশ্চয়ই একটা অবস্থান আছে, যুক্তি আছে, তারা এটা কেন লিখছেন। আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। আমরা যারা লেখালেখি করি আমরাও কিন্তু নানা রকম ভায়োলেন্সের শিকার হচ্ছে, যেটা কিনা মনে করেন যে একটা শিশুর অধিকার নিয়ে আমি লিখছি, সেখানেও কিন্তু লেখককে গালমন্দ করা হচ্ছে, যেটা কোনোভাবেই আসলে হওয়ার কথা না, কারণ শিশুদের ভালো সবাই প্রত্যাশা করে। তবে আপনি কিন্তু কারণ যেটা বললেন সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, যারা ব্যক্তি জীবনে কোনো কারণে নিজেদেরকে গুরুত্বহীন বলে মনে করেন তারা অনেক সময় গুরুত্ব পাওয়ার জন্য এই ধরনের অ্যাটিটিউড গুলো করেন। এটা শুধু আমার কথা না, গবেষণাতেও এই ধরনের বিষয় বের হয়ে এসেছে। যেমন মনে করেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে গুরুত্বপূর্ণভাবে দেখতে ভালোবাসেন, এবং তারকারা হলেন তারাই যারা কিনা সবসময় আমাদের বলতে পারেন যে সবসময় আমাদের অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে থাকেন তারকারা। তো সাধারণত তো খুব সহজে আসলে তারকা হওয়ার পথটা তো এত সহজ না, এখানে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক সংগ্রাম করতে হয়, পরিশ্রম করতে হয়। তো ওনারা অনেক সময় মনে করেন কি আমি একটা আজে বাজে কমেন্ট করলে এটা হয়তো কারো না কারো নজরে পড়বে, আমিও কিছুটা গুরুত্ব পাবো, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করে। এছাড়া যে মূল্যবোধের অভাব এবং পারিবারিক শিক্ষা সম্প্রীতির অভাব, এই বিষয়গুলো তো পুরনোই। আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি এবং এক্ষেত্রে অনেক সময় যেন আক্রমণটা বেশিরভাগই নারীদের দিকেই যায়, এবং জিনিয়ার কাছে যে প্রসঙ্গে আসতে চাই যে নারীদের জন্য এটা যদি বেশি হয়, সেক্ষেত্রে একজন সিঙ্গেল মাদার হিসেবে আপনার ব্যক্তি জীবন এবং বাস্তব জীবন পাশাপাশি ভার্চুয়াল জীবন দু জায়গাতেই স্ট্রাগলটা আপনি কিভাবে দেখেন? আসলে সিঙ্গেল মাদার হিসেবে আসলে একজন সিঙ্গেল মাদার হিসেবে যে আমি নিজেকে পরিচয় দিচ্ছি, দুঃখজনক ভাবে হলো অত্যন্ত সত্যি কথা হচ্ছে যে আমার আশেপাশের মানুষজনও যেন এই ব্যাপারটি একেবারেই এখনো মেনে নিতে পারছেন না, যে না হ্যাঁ সাথে একজন হাজবেন্ড থাকবেন বা হাজবেন্ড নাই, সাথে একটি ছোট বাচ্চা, আমার মেয়ের বয়স 7 বছর, এখন ওকে 10 মাস থেকে 7 বছর পর্যন্ত আমি একাই করেছি। এবং সেই সাথে আরেকটু যুক্ত করতে চাই যে আমার আসলে বাবা মা কেউ বেঁচে নেই। হয়তো রাতে আমি বাইক চালাই, আমি আমার মেয়েকে নিয়ে 10টার সময় আসছি, আমার কাছের মানুষই কিন্তু আমাকে বলছে যে তুমি এত রাতে মেয়েকে নিয়ে আসছো। এটা হচ্ছে এক ধরনের। আর সাইবার বুলিং যেটা বলছি, যে ফেসবুকে একটা ছবি দেখে হয়তো কেউ এরকম একটা বিরূপ মন্তব্য করে দিল যে হ্যাঁ ও তো এখন একা একাই থাকবে। এই জিনিসগুলোর মধ্যে দিয়ে না আসলে প্রতিনিয়ত যেতে হয়। তবে আমি মনে করি
যে আসলে কে কি বললো বা পাছে লোকে কিছু বলে, অ্যাজ লং অ্যাজ আমি অনেস্ট আমার প্রতি এবং আমি কারোর প্রতি কোনো অন্যায় করছি না, অবিচার করছি না, আমি আমার ধারাটি আমি ঠিক রেখেছি, সেই হিসাবে আমি চলতে চাই। আমার মনে হয় যে যদি আইনের একটি প্রয়োগ থাকে, আইনের প্রয়োগ তো আছে, এখন অনেক আইন হয়েছে, অনেক প্রয়োগও হচ্ছে, কিন্তু সেটা আসলে কতটুকু সার্বজনীন হচ্ছে সেটা একটা প্রশ্ন। আমাদের দেশে যে কোনো কিছু খুব বেশি বিগড়ে গেলে আইনের কাছে যাওয়া হয়, যেতে হয়। তার আগে আমরা আইনের কাছে যেতে চাই না বা যেতে পারি না, আমাদের যাওয়া হয়ে ওঠে, সংস্কৃতিতে নেই। কিন্তু আমরা যে ছোট ছোট বুলিং এর ঘটনা, এগুলোকে ক্রাইম হিসেবে ধরি না। সোশ্যাল মিডিয়াতে যখন 100-200 মানুষ এসে বললো যে আমাকে মেরে ফেলবে, তখন আমি আইনের কাছে গেলাম, পুলিশের কাছে গেলাম। কিন্তু এর আগে যখন হাজার খানেক মানুষ গালাগাল দিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আজ পর্যন্ত অ্যাকশন নিতে পারিনি। আইনটা নিশ্চয়ই একটা আছে, কিন্তু আইনের প্রয়োগটা আরো শক্ত করে দরকার ভাই, এবং আইনটা অ্যাক্সেসিবল হওয়া দরকার। হ্যাঁ, আমাদের যে হটলাইন নাম্বার গুলো থাকে কিংবা একটা সিম্পল প্রসিজার থাকা দরকার যে আপনি সাইবার বুলিং এর শিকার হলে একটা লিঙ্ক কপি পেস্ট করে বা একটা স্ক্রিনশট কপি পেস্ট করে একটা মোবাইল অ্যাপের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রিপোর্ট করতে পারবেন। এবং যদি আমরা নিদর্শন দেখি যে নিয়মিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আমরা রেগুলার রিপোর্ট করব। যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আবার দমে যাব। আইন সকল নাগরিকের জন্য সমান হওয়া উচিত। সাকিব আল হাসানকে মারতে চাইছে সে অপরাধী, আমাকে মারতে চাইছে সে অপরাধী না, এটা ঠিক না। ইট শুড বি ইকুয়াল ফর এভরিওয়ান, ইট শুড বি ইকুয়ালি অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। নেতিবাচক মন্তব্যগুলো যারা করছেন, যে সেক্ষেত্রে আসলে তারা কি পুরোপুরি একেবারে একটা অন্ধকার জায়গায় আছেন বা ভুল করেই করছেন, নাকি তাদের জায়গাতে তারা ঠিক? যখন তারা মন্তব্য করছেন, নিশ্চয়ই তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এই কাজটা তারা কোনো না কোনো ভাবে তারা নিজেকে সাপোর্ট করার জন্য করে। একটা কথা বলা হয় যে যিনি খুন করেন তারও তার পিছনে একটা যুক্তি থাকে যে তিনি কেন খুনটি করলেন। তো এটা এক ধরনের বিকৃতি। বাংলাদেশে এখন 11 কোটি মানুষ মোবাইল ফোন ইন্টারনেটের সাথে যুক্ত, মানে তাদের হাতে মুঠোফোন আছে, এবং মুঠোফোনের প্রায় হচ্ছে 86% তারা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করছেন। কাজেই সেই যোগগুলো, অর্থাৎ গণপরিবহনে যারা নারীর শরীরকে বিকৃতভাবে তারা দেখতেন বা উপভোগ করতেন, সেই মানুষগুলো কিন্তু স্ক্রিনেও একই ধরনের তাদের প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা এখানে কিন্তু আরো সহজ, কারণ সামনাসামনি আপনি যখন একটা অপরাধ করছেন তখন তবুও ধরা পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে করছেন তখন ধরা পড়ার ব্যাপারটা কিন্তু এত সহজ না। তো একটা জানাতে হবে যে এটা চুপ করে থাকা কোনো সমাধান না, কথা বলতে হবে, এবং একই সাথে কোন কোন প্ল্যাটফর্মে গেলে তারা সাপোর্ট পাবেন এই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে মানুষকে জানাতে হবে। আমি বলবো, একটা মানুষ যদি আমার কমেন্ট বক্সে এসে আমাকে নিয়ে বডি শেমিং করতে পারে, বা যদি বলতে পারে যে আমাকে সে একা পেলে হাবিজাবি কিছু করবে, বা এরকম বিরূপ মন্তব্য যদি করতে পারে, মানুষটা আমাকে একা পেলে সে অবশ্যই আমাকে ধর্ষণ করবে। এই যে ধর্ষণের পরিমাণ দিন দিন বেড়ে গেছে, একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনের ওপারে বসে আছে বলে যাচ্ছে তাই এসে বলছে, কিন্তু আমাকে সামনে পেলে অবশ্যই সে ওটা করার চেষ্টা করবে। তো আমাদের ওইটা চিন্তা করে হাহা না দিয়ে, পক্ষে কথা না বলে রিপোর্ট করার জায়গা আছে, আমি রিপোর্ট করতে পারি, আমি সাইবার ক্রাইমের যেহেতু আইন আছে সেখানে কমপ্লেন করতে পারি এবং তাকে বোঝাতে পারি। ওকে, সো ওইসব আপনি মনে করছেন যে দিস ইজ রিয়েলি সিরিয়াস এবং আমাদের আসলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়াটা খুবই জরুরি। কিন্তু সাকিব, আপনি তো একদম শুরু থেকেই বলা যায় যে ফেসবুক, ইউটিউব এবং অনলাইন নিয়ে বাংলাদেশে আপনারা শুরুর দিক থেকে কাজ করছেন। এখন এই অবস্থায় এসে দাঁড়িয়ে সামনে অদূর ভবিষ্যতে কোনো চেঞ্জ দেখতে পান? মানে ফিউচারে কি মনে হয় যে কি ভালো হবে না খারাপ হবে? সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা হচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, বাট ইন দ্য লঙ্গার রান উইল হ্যাভ টু গেট বেটার। একই জিনিস একটু নিশাত সুলতানা আপনার কাছেও জানতে চাইবো, আপনি কিভাবে দেখেন এটার? আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমরা তো আসলে একটা বলছিলাম যে মানসিকতা পরিবর্তনের কথা, আর আরেকটা বিষয়টা খুব জরুরি, যে সেটা হচ্ছে যে পুরুষদের মানসিকতা পরিবর্তনের কখন হবে, যখন সে এটার বেনিফিটটা দেখতে পাবে। অর্থাৎ এই আচরণ, তাদের এই যে নোংরা আচরণ বা নোংরা মন্তব্য, আমি পুরুষদের কথাই বলছি এই কারণে অন্যরা কেউ কিছু মনে করবে না। ব্যাপারটা হয় কি, এই ধরনের মাধ্যমগুলোতে পুরুষরাই অংশগ্রহণটা একটু বেশি দেখা যায় এই অশ্লীল মন্তব্য করার ক্ষেত্রে। তো এটা আমার কথা না, এটা আসলে জরিপে আসে। সেই মন্তব্যগুলোর কি আপনি কোনো উত্তর দেন ওখানে অনলাইনে, নাকি সেগুলো এড়িয়ে যান? শুধু এটা বলবেন। না, আমি যতটুকু সম্ভব ইতিবাচক ভাবে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, অনলাইনে ব্যক্তিগত আক্রমণ কেন, সামাজিক মাধ্যম কি আক্রমণের হাতিয়ার হয়ে উঠছে কিনা, যোগ দিয়েছিলেন নিশাত সুলতানা, লেখক, গবেষক এবং অ্যাক্টিভিস্ট, ছিলেন সাকিব বিন রশিদ, 10 মিনিট স্কুলের চিফ স্ট্র্যাটেজিস্ট, ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018, এবং ছিলেন জিনিয়া মোমেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি ফয়সাল তিতুমির আজকের মতো শেষ করছি বিবিসি বাংলার এই আলোচনা। নিশ্চয়ই পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। বিবিসি বাংলার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার।
চীনের এক মহাকাশযান চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে। চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসার এ ধরনের মিশন গত 4 দশকের মধ্যে এটাই প্রথম। বাংলাদেশের আদালত বলছে এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছরের কারাদণ্ড, আর একটি কারাদণ্ড হচ্ছে আমৃত্যু। একে মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। আর ভারতের আসাম সরকার বিয়ে সংক্রান্ত একটি নতুন আইন আনছে, যেখানে পাত্রপাত্রীর ধর্ম সরকারকে জানাতে হবে। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতে সন্ধে 7টায়। শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.